ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি যোদ্ধারা। মস্কোতে রুশ লেফটেন্যান্ট জেনারেলকে গুলি। ইউক্রেনে রুশ হামলা প্রতিবেশী দেশে বন্ধ, 2 বিমানবন্দর। AH-1S কোবরা অ্যাটাক, হেলিকপ্টার বিধ্বস্ত। ইউক্রেনকে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের 2 উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। এক মার্কিন কর্মকর্তা জানান, বৈঠকে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা ছিল, যুদ্ধ শেষ করতে সময় বেশি নেই, তাই রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, 2019 সালে নির্বাচিত জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ 2024 সালের মে মাসে শেষ হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সামরিক আইন জারি রেখে তিনি এখনও ক্ষমতায় আছেন। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব চলতে থাকলে অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে হামাস। আল জাজিরা ফোরামে দেওয়া বক্তব্যে সংগঠনটির শীর্ষ নেতা খালেদ মেশাল বলেন, নিরস্ত্র হলে ফিলিস্তিনিরা আরও ঝুঁকিতে পড়বে, তাই আগে গাজায় অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। 2025 সালের 10ই অক্টোবর প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা টেকেনি। গত 4 মাসে ইসরায়েল 1005 শতাধিকবার হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এতে 5 শতাধিক ফিলিস্তিনি নিহত এবং 1,500-এর বেশি আহত হয়েছেন। গাজা যুদ্ধবন্ধে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। এই পর্যায়ের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। তবে হামাস স্পষ্ট করেছে, ইসরায়েলি উপস্থিতি থাকলে তারা অস্ত্র ছাড়বে না। মেশাল আরও বলেন, বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তা যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব ও মুসলিম দেশগুলোর আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সিভকে গুলি করা হয়েছে। শুক্রবার সকালে একটি আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখনও জানানো হয়নি। রুশ তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাটি হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলাকারী বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আলেক্সেভ ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মারিউপোল দখলের পর তিনি আলোচনায় অংশ নেন এবং 2023 সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের সময়ও আলোচনায় যুক্ত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায়ও তার নাম রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। 2024 সালে জেনারেল ইগর কিরিলভ নিহত হন। 2025 সালে বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভার্ভ মারা যান। আর সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে আরেক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা নস্যাৎ করা হয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোল্যান্ড তাদের দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করেছে। রয়টার্স জানায়, সামরিক বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে। 2টি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিশেষ করে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে ন্যাটোর অস্ত্র সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, রুশ হামলার কারণে আকাশসীমায় সামরিক কার্যক্রম বাড়ানো হয়েছে। এই পদক্ষেপ সম্পূর্ণ প্রতিরোধমূলক এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বিমানবন্দর বন্ধের প্রভাব ন্যাটোর বিমান চলাচলেও পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি AH-1S
কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল 11টার কিছু পর উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার পর আহত 2 সদস্যকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সব কোবরা হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের সময় ইঞ্জিন বন্ধ না করেই জরুরি অবতরণের অনুশীলন চলছিল।